দেখো, কোনো শক্তিশালী ব্যক্তি আর দুর্বল ব্যক্তি যদি মনে করে আমি শক্তিশালী ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, দয়া করলাম, সেটা হাস্যকর লাগে। শক্তিশালী ব্যক্তি যদি তার শক্তির আস্ফালন কমিয়ে সে যদি বলে আমি সহাবস্থান করলাম সকলের সঙ্গে সমানভাবে, তাহলে যথার্থ। কিন্তু দুর্বল যে, সে তো নিজেই পারবে না লড়াই করে। তাহলে সমাজে যারা কর্তৃত্ব করছে, যে শ্রেণী, তাদের একটা সংহতি আছে, একতাবদ্ধতা আছে। মিডিয়া, সংস্কৃতি, সেটা চলচ্চিত্র হোক, নাটক হোক, গান হোক, সর্বত্রে হোক। সুতরাং সেক্ষেত্রে তাদের সেই জায়গায় পৌঁছানো কঠিন আছে। সেই জায়গাতে একচেটিয়া কারবার চলে। তুমি আমাকে দেখাও টালিগঞ্জে আজ পর্যন্ত কোনো শিডিউল কাস্ট হিরো আছে কিনা? যবে থেকে জন্ম হয়েছে টালিগঞ্জ চলচ্চিত্র শিল্প, বাংলায় না, সবাই বাঙালিরা না, জাতপাত মানে না। আমি বহুদিন ভাবতাম ছবি বিশ্বাস মনে হয় তারপরে জানতে পারলাম না। এবং আরো বলছি, সাউথ ইন্ডিয়ায় দু চারটে আছে, কিন্তু এই নয় যে তারা প্রোগ্রেসিভ না, ওখানেও ডেঞ্জারাস জাতপাত। কিন্তু কোনো কোনো পরিচালক এই বিতর্কিত লোকদের নিয়ে যখন বিজনেস করে, তখন তাকে টপে রেখে বিজনেস করে। তখন একটা দুটো এরকম হিরো বেরিয়ে আসে। মুম্বাইয়ে কজন আছে শিডিউল কাস্ট হিরো? তাহলে এবং এটা শুধু ভারতবর্ষের চিত্র নয়, আমি যেটা বললাম, হলিউডের এই চিত্র ছিল। কিন্তু হলিউডে যেহেতু আমেরিকা অবস্থান করছে, আমেরিকা সারা পৃথিবীর সর্বদেশের মানুষের একটা ডেমোক্রেটিক রাইট নিয়ে যদি কেউ আন্দোলন করে, সেটা যদি সুযোগ পেয়ে যায়, তার একটা ফয়সালা হয়। আমেরিকাতে কী করলো? ব্ল্যাক, তারা কোটা সিস্টেম করে দিল, রিজার্ভেশন। যে কোনো ফিল্ম, যে কোনো পরিচালক করতে গেলে কোটাতে নিতে হবে, হ্যাঁ, তোমার ক্যারেক্টার নিতে হবে। সেই জন্য ব্ল্যাক, কোনো হলিউড সিনেমাতে ব্ল্যাক ক্যারেক্টার থাকবে। কিন্তু আমাদের এখানেও নেয়, কোটা আছে আমাদের, কিন্তু অভিনয় যে করে সে নয়, গল্পের চরিত্র নিচুজাতকে হেয় চোখে দেখা, ঘৃণ্য তৈরি করা, চাকর বাকর তৈরি করা, তাকে গালমন্দ করা, এসব খাওয়ার জন্য যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা ছোট জাতের হয়, কিন্তু অভিনয়টা করে সে উচ্চমানের লোক। এই তো ইদানিং যত সিনেমা বেরোলো, এই যা দেখলাম কয়েকটা, সবই তো তাই। এই মানে কাস্ট পলিটিক্স নিয়ে যত সিনেমা বেরোচ্ছে, সেখানটা সবকটা সবর্ণ লোক অভিনেতারাই চরিত্রগুলো করছে। এবং আমি ভাবছি যে এই গ্যাপটা কি করে পূরণ হবে? মানে এই গ্যাপটা ক্ষমতা, কর্তৃত্ব, বললাম কি যে মিডিয়া, কালচার, ইকোনমিক্স, পলিটিক্স, সর্বত্রই যাদের হাতে রয়েছে, তারা নিয়ন্ত্রণ করছে এটা। হ্যাঁ, একদিন মানুষ স্বপ্ন দেখেছিল যে আমরা এই রাজত্বে খুব খারাপ অবস্থা আছি, আমরা একদম স্বর্গীয় অবস্থানে পৌঁছাবো, পরিবর্তন চাই, পরিবর্তন করলো, স্বর্গে পৌঁছে গেল। কি স্বর্গ? না, যে ছেলেটা স্কুলে চাকরি করতো, মোটরসাইকেল কিনতে পারতো না, হয়তো সাইকেল কিনতে হতো, সেই ছেলেটা এখন স্কুলে চাকরি পাওয়ার দরকার হচ্ছে না, ক্লাবে যাচ্ছে, মোটরসাইকেল পাচ্ছে, হাতে সোনার ব্রেসলেট পাচ্ছে, মদের বোতলও পাচ্ছে, মাংসও পাচ্ছে। সুতরাং আগের সাথে স্বর্গে আছে কিনা? জীবনযাত্রার মান উন্নত হয়েছে সেই ছেলেটার। স্বর্গের পুরো কনসেপ্টটাই তো ভোগবাদের কনসেপ্ট। যত ভোগ করতে পারবো, হ্যাঁ স্যার, সেইভাবে তো আমরা স্বর্গেই রয়েছি। আমরা তো সন্ন্যাস নই যে আমরা ভোগবাদের বিরুদ্ধে যাব। আমরা জীবনে জন্মেছি সংসার পরিজন নিয়ে সুখ ভোগ করার জন্য, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সুতরাং আমি ভোগবাদের বিরুদ্ধে বলবো, আর এদিকে আমার নিজের ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়ি আমেরিকায় পড়াবো, এ তো হয় না। এবং যারা ভোগবাদের বিরুদ্ধে বলে, তারাই প্রচন্ডভাবে ভোগবাদী। মানে সে দক্ষিণার নামে হোক, সে যে কোনো ভাবে হোক। মানে আমি আমাদের গ্রামে ঘুরতে গেলাম, মানে আমার মায়ের দিকের গ্রামে, ত্রিপুরাতে, অম্পিতে।
এবং ওখানটায় দেখছি যে গরুদান বিষয়টা পুরো কালো গরু হতে হবে, কালো গরুর মধ্যে যদি একটাও সাদা যদি লোম থাকে তাহলে সে গরু দেওয়া যাবে না। তখন আলটিমেটলি তখন কি করতে হবে, যিনি পুরোহিত তার হাতে টাকা ধরিয়ে দিতে হবে, আর কালো গরু কেনার টাকা, মানে সবকিছুই আলটিমেটলি কিন্তু সে ভোগবাদের মধ্যেই ফিরছে ঘুরে ফিরে। মেক্সিকোতে যে পিরামিড, মিশরের যে পিরামিড একই সময়কার, কিন্তু মেক্সিকোর পিরামিডগুলো তৈরি হচ্ছিল তার শৃঙ্গটা নেই, শৃঙ্গটা কেটে ওর উপর মন্দির, পাশ থেকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে, গায়ে দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে সেখানে পুরোহিত পুজো করতো, আর সেখানে নরবলি হতো, সব কিছু পশু বলি নরবলি হতো। আমি যেটা বললাম না, প্রথমেই বললাম যে এটা ব্রাহ্মণ সারা পৃথিবীতে আছে, সিস্টেম এটা। পিরামিড মানে শুধু মিশর নয়, মেক্সিকোতে আছে, ইন্দোনেশিয়াতেও আছে। ইন্দোনেশিয়াগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে, এটা উদ্ধার হয়নি এখনো। তো সেই জন্য বলছি, এই থিসিসে এই তত্ত্ব নিয়ে বসে থাকলে হবে না, একেবারে অথেন্টিক জিনিস তুলে নিয়ে এসে তারপর করতে হবে। নতুবা এই যে নমশূদ্রের শুধু নয়, কোনো কমিউনিটিটা কোনোটাই মৌলিক নয়। আজকে মুসলিম, আমি বলে দিই, মুসলিম এটা কোনো মৌলিক? খ্রিস্টান একটা মৌলিক? না। আজকে মুসলিমের আরবে, মনে করো সৌদি আরবে সব মুসলিম, তারা বিয়ের একটা অনুষ্ঠান করছে, সেই বিয়ের অনুষ্ঠানের সঙ্গে তোমার পশ্চিমবঙ্গের গ্রামের হিন্দু বাড়ির বিয়ের মিল কতটা, অমিল কতটা? অমিল খুবই কম, মিলটা বেশি। যে গায়ে হলুদ দেওয়া, তারপর বিয়ের অনুষ্ঠানে বাড়িতে, মেয়ের বাড়িতে নাচ গান, খাওয়া দাওয়া, এটা করা ওটা করা, নতুন কাপড় পরানো, স্নান করানো, এভরিথিং। আমি কি বলেছিলাম যে মানুষ অখণ্ড ভূভাগে জন্মেছে, পরে বিচ্ছিন্ন হয়েছে, সংস্কৃতির দিক থেকে তার একটু চেঞ্জ হয়েছে, অর্থনৈতিক কারণে, সামাজিক অবস্থান পরিবর্তনের কারণে এটা একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মূলত সে বেসিক এক। এই জন্য তোমার সবসময় কিউরিওসিটি, এই জন্য মৌলিক যে তুমি যে করতে চলেছ নমশূদ্র সমাজের, এটা কোনো মৌলিক হয় না। নমশূদ্র সমাজ যেটা করছে মৌলিক নয়। যেমন হরিলামৃত বইটা তো মৌলিক নয়, তবু এই বইটা লিখে রাখা ছিল বলে আজকে মতুয়া ধর্ম হোক, সমাজ হোক, লিখিত ডকুমেন্ট আছে বলে এটা কিন্তু বেঁচে আছে। অথচ যে বইটাতে লিখেছে সে কিন্তু নমশূদ্র নয়, সে মাঝি সম্প্রদায়ের, মানে ফিশারম্যান ছিল, কাঁড়াল ফিশারম্যান। কান্ডারি থেকে কান্ডার, কান্ডারি থেকে কান্ডার, কান্ডারি হচ্ছে মাঝি, কান্ডারি থেকে কান্ডার, কান্ডার থেকে কাঁড়াল, কান্ডাল থেকে কাঁড়াল। আচ্ছা, কাহারটা তাহলে কোথায়? কাহার তো পালকের বেয়ারা। আচ্ছা, ও কাহার নয়, হচ্ছে কান্ডারি। কান্ডারি মিন্স মাঝি। হ্যাঁ, কান্ডারি থেকে হলো কান্ডার, আচ্ছা, কান্ডার থেকে হয়ে গেল কান্ডার, কাঁড়াল। আচ্ছা, শব্দ এইভাবে পরিবর্তন হলো। তখন কান্ডারি কাদের বলতো? যারা নৌকা চালিয়ে মাছ ধরত। আচ্ছা, খেয়া পারাবার করতো তাদের পাটনি বলতো। পাটনি আর কান্ডারি পার্থক্য আছে। ফোন করবেন নাকি? ফোন করবো স্যার। ফোন করবো? হ্যাঁ, ফোন করো তিনটের সময়। যখন মন চায়। তোমাকে ফোন করতে আটকেছি নাকি? যখনই প্রাণ চায় ফোন করবে আমাকে। এবার আটকে গেলাম, এবার কোটায় আসবো, দরকার হলে ডাকবো, যাও। ঠিক আছে। সন্ধ্যাবেলা আসলাম নি কেন? কার জন্য? তোমার জন্য না আমার জন্য? তো সেই জন্য আজকে এই মতুয়ার অস্তিত্ব দেখতে পেত না। আর মতুয়া ওই বইটা আছে বলে একটা দল চারদিকে বেশ শক্তিশালী পলিটিক্স এবং সামাজিকভাবে সব কিছু করে, কিন্তু
যদি এই বইটা না থাকতো, পরবর্তী বইগুলো লেখা হওয়ার কোনো চান্স ছিল না। আর এটা অনুসারী হয়ে সব লিখতে উৎসাহী হলো। যদি এটা না থাকতো, এটা না করতো, সেটা একটা রূপ হতো। আছে, তারপরেও বিচ্ছিন্ন রূপ আছে, আমি বলে দিচ্ছি, আছে তারপরে বিচ্ছিন্ন রূপ। কেমন? মতো সমাজের মধ্যে অনুকূল ঠাকুরের অনুসারী আছে, বিভিন্ন বাউল অনুসারী আছে, বৈষ্ণব আছে, শাক্ত আছে, শৈব আছে, আছে তো। আবার একদল আছে সনাতনী। সনাতনী কেন? একদম ব্রাহ্মণের পৌরোহিততন্ত্র যেমন চলে সেই সিস্টেমে চলে, বাংলাদেশের মতুয়া সমাজ যেটা, সেভাবে চলে, ওরাকান্দি থেকে শুরু করে সব। তো কি করবে? মানে আমরা হচ্ছি একদম পিওর মতুয়া, এরকম টাইপের একটা ব্যাপার। পিওর বলে কেউ নেই জগৎ, আমি বললাম না, না। যারা ওই সনাতনী বলছে তারা সেই ক্লেমটা করছে যে তারা একদম সবচেয়ে পিওর, আর বাকিরা অপভ্রংশ এরকম। তা এই যে এত কিছু সব একসঙ্গে জুড়ে আছে, যে ব্যক্তি কঠিন মতুয়া ছাড়া চলে না, মতুয়ার আদর্শ ছাড়া 3 বেলা ব্রাহ্মণকে গালাগাল দেয়, 3 বেলা বিভিন্ন দেবদেবী সম্পর্কে বাজে কথা বলে, মতুয়ার অনুষ্ঠানে ভাষণ দিয়ে তারপরে গাড়ি করে তারাপীঠে পুজো দিয়ে 1 রাত কাটিয়ে তারপর বাড়ি ফেরে। বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো থেকে ধরে সবকিছু এবং সবকিছু। আচ্ছা, তাহলে আমরা লক্ষ্মীর বদলে মা শান্তি মাতাকে লক্ষ্মী মনে করে পুজো দিলাম, তা তুমি কি করলে? শুধু মূর্তিটা পাল্টালে তো। এই ভাস্করের মূর্তি এ যা বানিয়েছে, ও আর একজন অন্যরকম বানিয়েছে, পার্থক্য এটা আর কিছুই নেই, একই তো আছো। এবং জল ফেলা, মালা টেপা, ফোঁটা কাটা নাই, কানে কানে মন্ত্র, এসবে হবে না। এটা যারা প্রচার করছে তারাই কানে মন্ত্র দিয়ে তারাই করে করছে, বিরাট বিরাট লোক, পুরো পাগল গোসাই, পুরো একটা পুরো পাগল গোসাই না, বড় বড় লোক সবই আছে এর মধ্যে যুক্ত। অ্যাটাচিবর্তী দক্ষিণা পায় তারা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যে যা প্রণাম করবে টাকা দিবি, প্রণাম করবে টাকা দিবি, না হলে বাড়ি থেকে নিয়ে আয়, অমুক করে নিয়ে আয়, চেয়ে নিয়ে আয়। দান করতে গেলে চেয়েও দান করা যায়, ধার করেও দান করা যায়, পুণ্য হবে তাতে। কোন কালচার এটা? মতুয়া লেবার কালচার এটা। তারপর আমরা নিজের অজান্তেই কোন সময় যে শ্রেণীর বিরুদ্ধে লড়াই করব, সেই শ্রেণীর তত্ত্বে আমি তৈরি হয়ে গেছি, লালিত হয়ে তৈরি হয়ে গেছি, এবং আমি আমার শ্রেণীর মধ্যে সেটা করতে গিয়ে আমি তাদেরটাই প্রচার করছি, আমারটা না। আমি আমার অরিজিনালটাকে তাদের ফর্মে তৈরি করছি, হবে নাকি তাই? অরিজিনাল থাকে। রাজু দাকে আমি চিনতাম, মারা গেছেন এই যে ফ্রান্সে গিয়ে, না কোথায় গিয়ে, লন্ডনে গিয়ে মারা গেছেন। বাড়ি থেকে শুনছিলেন না, মারা গেছেন। হ্যাঁ, ওনার স্ত্রী এখন খুব খারাপ অবস্থায়, প্রায় 36 কিলো ওজন হয়ে গেছে, একা একা থাকেন। আমি যখন বাড়ি যাই একটু ভালো কথা টথা বলি একটু, তো এইটুকু বলা যায় তারা কন্টেন্টটাকে নিয়েছে, যে আমি নিম্নবর্গের একটা গল্প নিলাম, মতুয়ার একটা গল্প নিলাম, সিভিলকার একটা গল্প নিলাম, এই গল্পটুকু নিয়েছে, এছাড়া আর কিছু না। ফর্ম বলে নতুন কিছু না, বরং ওই ফর্মটাকে তারা মনে করছে অমার্জিত, অশ্লীল, লিখেছো আত্মকথার মধ্যে, অশ্লীল মনে করেছে তারা। বলছি তো, যে ব্যক্তি কলকাতাতে বসে চাকরি পেয়েছে, কলকাতার আদব কায়দা রপ্ত করেছে, নিজের অস্তিত্বকে অস্বীকার করেছে, নিজেকে নতুন করে চেহারা ছবির দিকে, আয়নার দিকে তাকিয়ে দেখেছে, আমাকে ব্রাহ্মণ কালার লাগে, আমার গায়ের রং লাগে, ফিগার এরকম লাগে, সে তখন তার শেকড়টাকে কেটে বাদ দিয়ে নিজে ওরকম হয়ে গেছে। তারপর দীর্ঘদিন এই জীবনযাপনে সে তার স্বজাতিকে দেখে ঘৃণার চোখে দেখেছে এবং বলেছে, বাবা আমার জিত কেমন যেন স্থূল ভাব, এটা ভালো লাগে না, গা ঘিন ঘিন করে দেখলে। যেদিন তার যে সমাজের মধ্যে অবস্থান করছিল, সেই সমাজের লোকেরা তাকে জায়গা দেয়নি শেষ জীবনে, যখন সে তার নিজের সমাজের লোকেরা তাকে আস্তে আস্তে তাকে আশ্রয় দিল, শেল্টার দিল,
তখন তার ভেতরে স্বীকারোক্তি আসছে, আমি অমুক জাতি ছিলাম, আমি এই জাতি, আমার এই করতো, আমার বাপ মা, আমার এই ছিল। তখন আচ্ছা করার পর এইবার এইবার যে শুধু স্বীকারোক্তি দিচ্ছে, দেওয়ার পরও এইবার কি তার ওই এতদিনে যে ফর্মের মধ্যে ছিল সে ফর্মটাকে আর বুঝতে পারছে? পারছে না। সে তার সন্তানকে দিয়েছে স্বজাতির মধ্যে ভালো যোগ্যতম ছেলে পায়নি নাকি, যোগ্যতম মেয়ে পায়নি নাকি, তাই সে তখন ওই জায়গায় গাছ, বড় গাছে নৌকা বেঁধেছে, ঝড় তুফানের ভয় নেই তার। সে যদি এখন সাহিত্য লেখে, সে যদি এখন সাহিত্য চর্চা করে, তার জীবনে যদি সাহিত্য হয়, সে যদি সংগ্রামের কথা বলে যে আমরা 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 আমাদের, আমি তোমাদের দলিত, আমি তোমাদের দলিত, তোমার জীবনযাত্রা দলিত নয়, তোমার মনটা দলিত নয়, তোমার মনটা তৈরি হয়ে গেছে অতদিন আগে, সেই জন্য তুমি করতে পারো না, সেটা ভুলভাল করছো। আর এইটাই যখন আমি বলবো অমুক দলিল আমাদের দলিত মানুষের কণ্ঠস্বর নয়, ওটা হচ্ছে ওই যে কাক হয়ে ময়ূরের পেখম লাগিয়ে যেখানে ময়ূরের দলে মিশেছিল, ময়ূরের খোঁচা খেয়ে তখন এসে ময়ূরের গান করছে, কোনো কীর্তন, ময়ূরের মতো করে সে নাচ করছে, সে কিন্তু আর কাকের মতো নাচ করছে না, যদিও সে কাক, ময়ূরের দলে ঠাঁই নেই, কাকের মধ্যে সে কাকের মতো নাচ ভুলে গেছে, ময়ূরের নাচটাই দেখাচ্ছে কাকদের। এই প্রচন্ড, এই যে আপনি যে সমস্যাটা বলছেন না, যখন আমি এই এবং এটা ভেতরের মধ্যে জমতে থাকে আমার, এই দলিত সাহিত্য, এই ওই যত যা যা যাবতীয় যত সংস্থা, যখন এগুলোর মধ্যে যাই দেখি, ধরো দলিত সাহিত্যর কর্ণধার যারা হয়েছে তারা দলিত সাহিত্য বিচার করছে কি করে, না দলিত সাহিত্য হবে কিরকম, ও বিচারের মানদণ্ড রেখেছে কিন্তু ওই উচ্চবর্ণের কাছে শেখা যে মানদণ্ড সেটা দিয়েও বিচার করতে শুরু করেছে, ওই ফর্মটা দিতে শুরু করেছে, ওই ফর্মে দলিত সাহিত্যের ওই ফর্ম হবে না। ঘরে বসে এলিট ক্লাস কল্পনার জগতে যা লেখে আর বাস্তবে দলিত জীবন যেটা যে ব্যক্তির অভিজ্ঞতা লিখে আসছে, দুটো এক হয় নাকি? এবারে কাল্পনিক জগতের যে ফর্ম, সেই ফর্মের তুলনা স্কেল দিয়ে তুমি মেপে বলছো এটা হয়নি সাহিত্য, এটা হবে না সাহিত্য, হয় নাকি? তাই দলিত, আমার দলিত সাহিত্য একাডেমিতে তাই আছে, সেই সব পাবলিকগুলো আছে, তারা ওই এতক্ষণে যেটা বললাম উচ্চবর্ণের লোকেরা বড় বড় জায়গা দখল করে আছে, এরা যখন এই বৃহত্তর দলিত মানুষ যাতে বিদ্রোহী না হয়, কান্নাকাটি না করে, চিৎকার না করে, তার জন্যে দু এক টুকরো উচ্ছিষ্ট ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেইটা এরা কুড়িয়ে খাচ্ছে, 3-4 জন 10 জন কুড়িয়ে খাচ্ছে, খেয়ে তারা এইসব অসংখ্য দলিত মানুষদের সান্ত্বনা দিচ্ছে যে আমরা তোমাদের প্রতিনিধি, আমাদের দিচ্ছে, আমরা ওদের বিরুদ্ধে যাব না, ওদের হয়ে কথা বলার জন্য মাংস খেয়েছে তারা। এই দলিত সাহিত্য একাডেমি, দলিত মুভমেন্ট যারা করছে, তাদের তৈরি করা হয়েছে উচ্চমানের হাত দিয়ে, উচ্চমানের লোক এদেরকে বানিয়ে রেখেছে, পোশাক কুকুর বানিয়েছে, ডক্টর মাংস দেবো, আমাদের শেল্টার দেবে, পাহারা দেবে, যাতে আক্রমণ না নেমে এবং আসে। স্যার খুব দুঃখের বিষয়, যেটাতে প্রচন্ডভাবে রাগই হয়, যে যত দলিত নিয়ে নমশূদ্র, পৌন্দ্র থেকে ধরে রাজনীতি যত গবেষণা হচ্ছে, এই গবেষণার মধ্যে সমাজের ছেলেমেয়েরা, যেই সমাজ নিয়ে গবেষণা আছে, সেই সমাজের ছেলেমেয়েরা নেই সেই তার কনসেন্ট্রেশনে, মূলত রয়েছে হচ্ছে মানে বর্ণ হিন্দু সমাজের ছেলেমেয়েরা। না না, ওটা রয়েছে যেমন এই সমাজের ছেলে মেয়েরা তো সে কাণ্ড জ্ঞান নেই, তারা যে পড়াশোনা যেটা করে এসছে ওই টিচার যা বলে সেটা অথেন্টিক মনে করে, তারা নিজের জাতির ইতিহাস জানে না, সেটাকে মিথ্যে মনে, সন্দেহের চোখে দেখে, খারাপ চোখে দেখে, শ্রদ্ধা নেই নিজের স্বজাতিক সংস্কৃতির প্রতি, তাহলে কি করে হবে? সেই জন্য ওরকম হয়ে গেছে। আজকে পণ্ড যখন তার সামাজিক অধিকার দরকার, সে তখন শিডিউল কাস্ট, আর যখন সে নমশূদ্রের সঙ্গে পণ্ডের পাশাপাশি অবস্থান করে, তখন সে নিজেকে মনে করে আমরা বৈদিক ক্ষত্রিয় আর ওরা শূদ্র। আর এই কথাগুলো বললে না খুব লোকজনের কাছে খুব অপ্রিয় হতে হয়, এবং তার আমি প্রিয় অপ্রিয়র বিষয় নয়, যা সত্য সেটা বলবো। হ্যাঁ হ্যাঁ, এবং তার জন্য কোনো অসুবিধা নেই, মানে নাহলে ভেতরে রাখা যায় না কথাগুলো, সত্যি কথা হচ্ছে, মানে রাতে নিজের সামনে নিজে দাঁড়ানো যায় না যদি না বলা হয় কথাগুলো। ওরকমও আমি দ্বন্দ্বে ভুগি না যে বলিনি বলে আমার খুব খারাপ লাগছে, আমার লাগে, আমার দ্বন্দ্ব হয় না, অন্তর্দ্বন্দ্বে ভুগি না, আমি শান্তিতে ঘুমাই। আমি বহু বছর শুধু ছুটে যাচ্ছি এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, মানে
নেই আর কি। এই যে যা বললাম, এই যে স্কেল, যে যে গোষ্ঠী থেকে এসছে সেই গোষ্ঠীর ইতিহাসটাকে হয় ভুলে গেছে, নইলে উচ্চ গোষ্ঠীর দ্বারা লালিত হয়ে বিভ্রান্তের মধ্যে আছে, নইলে বিশ্বাস করছে, তার মাথার মধ্যে আগের থেকে সেট আপ হয়ে আছে যেটা, ওইটাকে সে মুছতে পারছে না, মোছার চেষ্টাও করছে না। সে ভাবছে যা জেনেছে এটাই সত্য, এই স্কেল দিয়ে মাপ হবে এইগুলো। সেটা শিডিউল কাস্ট অধ্যাপকও তাই ভাবে। সেই জন্য তার, সে নিজেও জানে না যে আদৌ আমি সঠিক না ভুল। এইটার জন্য তার অন্তত দরকার ইভ্যালুয়েশান, সেলফ ইভ্যালুয়েশান দরকার হয়। ঠিকঠাক করে একটা নিজেকে ভেঙে নতুন করে তৈরি করতে গেলে সেটা করা দরকার। এতে তোমার সুপারভাইজারও তার বাইরে নয়। কি বলবো? শোনো, এসব করতে গেলে অনেক খেসারত দিতে হবে। সেই খেসারত দিতে প্রস্তুত নয় বহু লোকে। আমি জেনে শুনেই এই খেসারত দিয়েছি, যার জন্য আমার কোনো আফসোস নেই, আক্ষেপ নেই। আমি হ্যাপি, আমি হ্যাপি, হ্যাপি। হ্যাপি, ভীষণ হ্যাপি। আমার কোনো আফসোস নেই জীবনে। রাতে একদম সুন্দর ঘুমন। অবশ্যই, কারণ যেখানে সত্য কথা সেখানে সত্য কথা বলে এসেছি। তার জন্য আমি ক্ষতি স্বীকার হয়েছি, নো টেনশন। তার জন্য যে আমি এটা না বললেই পারতাম, আমার তো লস হয়ে গেল, আমি তো বলার আগেই জেনেছি। আমি তো অজ্ঞের মতো বলিনি গিয়ে যে পরে ভুল করে ফেলেছি, তা তো নয়। আমি যখন বলেছি তার আগেই তো আমি জানি যে আমার এই বলার ফলাফল এই হবে। যে ব্যক্তি ফলাফল জানে তার আফসোস থাকে না, সে তো জেনে শুনে করছে এটা। আর যে ফলাফল জানে না তার আফসোস থাকে। আফসোস খুব মানে মনে হতে পারে বানানোর কথা, কিন্তু একটা জিনিস যেটা সবসময় ধাক্কা লাগে সেটা হচ্ছে যে কাকতালীয় ভাবে আমাদের মানে অনেকে দেখে বলে তোর রিজার্ভেশন কি দরকার, এই দরকার, ওই দরকার। আমি জানি আমি কোথা থেকে কোন জায়গায় এসেছি, আর কাকতালীয় ভাবে যেই জায়গাগুলো পরপর পেয়ে গেছি। আমি জানি আমার সমাজে অনেক দেবাশিস হালদার আছে, তারা সেই জায়গাটা মানে পাওয়াটা তাদের জন্য খুব সমস্যার বিষয়। মানে হয়তো এই কাকতালীয় জিনিসগুলো তাদের জীবনে ঘটবে না। তো সেখানটায় দাঁড়িয়ে আমার হাতে গবেষণাই রয়েছে, আমার হাতে আমার থিয়েটার রয়েছে, কিন্তু যত এগোতে চাইছি তত জানি না মানে অজুহাত না সত্যি বাধা। ক্ষতি স্বীকার করলে জীবনে শহীদ হয়ে যাবে। আমি তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত নিয়ে শহীদ হয়েছি, যার জন্য আমার কোনো আফসোস নেই। আমি প্রস্তুত নিয়ে শহীদ হয়েছি, এটা সজ্ঞান। একটা কথা জিজ্ঞেস করছি, আপনাকে নিশ্চয়ই অনেক লোকে পছন্দ করে না? অনেকে নয়, বেশিরভাগ লোক করে না? না, তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই, আফসোস নেই। কেন নেই জানো? যারা পছন্দ করে না তাদের ডাক কেমন শুনতে পাই জানো? তাদের আমি দেখতে পাই তারা অসহায়ভাবে আমার প্রতি বিরক্তি। কারণ অসহায়ভাবে বিরক্তি এই কারণেই, ধরো যে আমায় পছন্দ করছে না তার লেভেলটার কথা ভাবো। আমি 7টা সাবজেক্টে মাস্টার্স, 7টা? পিএইচডি ডিলিট। হ্যাঁ। আমার ডিলিট কেউ দয়া করে কেউ সাম্মানিক দেয়নি, কেউ আমাকে দয়া করে দেয়। কারণ সারা ভারতবর্ষের ইউনিভার্সিটিগুলো দুয়ারে দুয়ারে আমি করা নেড়েছি, বারবার প্রপোজাল বিভিন্ন জায়গায় দিয়েছি, হয়েও হয় না এরকম বহু ইউনিভার্সিটিতে আছে। কেন হয় না? যাদের ডিলিট নেই তারা হচ্ছে ইভ্যালুয়েশনের দায়িত্বে থাকে, যে সুপারিশ মানে বোর্ড অফ স্টাডিজ, তারপর এসবে অ্যাডমিশন দেওয়ার ক্ষেত্রে তাদের নিজেদের নেই, তাদের সামনে আরেকজন ডিলিট করবে, এটা ভাবা যায়? একজন শিডিউল কাস্ট ডিলিট করবে, এটা ভাবা যায়? তো আমি তো তার জন্য দুঃখ পাইনি, ধৈর্যও হারাইনি, গালাগালা দিইনি কাউকে, করলাম। ধরো জার্মানি থেকে আমার বই বেরিয়েছে 63, ইন্ডিয়া থেকে 15,
আচ্ছা 63 খানা বই বেরিয়েছে, আচ্ছা। জার্মানি থেকে, এবং সে বই মানে এমনি বই নয়। তারপর ভারতবর্ষে যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, তখন আমার বয়স কত, 30 হয়নি, 29, তখনই আমি তার মেম্বার, সারা ভারতবর্ষে কারিকুলাম তৈরির।